সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স 4th বর্ষের অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের 11তম লেকচার নিতে যাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম ইরিগেশন, যেখানে আমরা আলোচনা করব সোর্সেস অফ ইরিগেশন ওয়াটার, ক্লাসিফিকেশন অফ ইরিগেশন, মেথডস অফ ইরিগেশন, কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার অ্যান্ড ওয়াটার রিকোয়ারমেন্টস অফ ক্রপল্যান্ডস। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল ক্লাসে চলে যাই। ইরিগেশন তার মানে হচ্ছে সেচ। সেচ বিষয়টা বাংলাদেশের এই কৃষি প্রধান দেশে একটি পরিচিত শব্দ এবং একটি পরিচিত পদ্ধতি। কেননা কৃষি জমিতে ফসল ভালোভাবে এবং ভালো ফলন উৎপাদন করার ক্ষেত্রে সেচ বা জমিতে পানি দেওয়াটা অপরিহার্য একটা বিষয়। আমরা পানি সেচ বিষয়টা যদি বুঝতে চাই, সেখানে স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি। একটি পাম্প মেশিনের মাধ্যমে শক্তির মাধ্যমে চালিত একটি পাম্প মেশিন, যেটা দিয়ে পানি দেওয়া হচ্ছে জমিতে। তা আমরা সংজ্ঞায় দেখি, উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটিতে পরিমিত পানি থাকা একান্ত প্রয়োজন। পানির অভাব হলে অবশ্যই প্রয়োজনীয় পানির প্রয়োগের ব্যবস্থা করতে হবে। উদ্ভিদের অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও অধিক উৎপাদনের জন্য কোন শস্য ক্ষেতে নির্দিষ্ট পরিমাণ পানি কৃত্রিম উপায়ে সরবরাহ করাটাই হচ্ছে পানি সেচ। আর আমরা যদি খেয়াল করি, এই সেচ আমাদের বিশেষ করে ধানের জমিতে, গমের জমিতে, আলু, তুলা, পাট এসব জমিতে সেচ অপরিহার্য। আমরা এরপরে চলে যাই সেচের উদ্দেশ্য। সেচের মানে সেচ দেওয়া হবে, তার অবশ্যই কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন ফসলের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করতে সেচ দেওয়া হয়। খরার সময় ফসলে যাতে পানি অভাব না ঘটে, সেক্ষেত্রে সেচ দেওয়ার একটা উদ্দেশ্য থাকে। আবহাওয়া এবং মাটিকে ঠান্ডা রাখার জন্য, ফসলের সুষ্ঠু বৃদ্ধি ঘটার জন্য এই সেচ দেওয়া হয়। মাটি লবণাক্ততা বা অন্য কোনো বিষাক্ততা দূর করতেও এই সেখানে সেচ দেওয়া হয়। মাটির নিচে সৃষ্ট যে মৃত্তিকা স্তর ফসল উৎপাদনে ব্যাহত করে, তাকে নষ্ট করার জন্য। রবি ফসল তোলার পর বিশেষ করে মাটির রসের পরিমাণ কম থাকায় লাঙ্গল চাষ সহজতর করার ক্ষেত্রে সেচ দেওয়া হয়। মাটিতে বিদ্যমান নানা প্রকার ক্ষতিকারক কীটপতঙ্গ, রোগ জীবাণু ধ্বংস করার জন্য। মাটির নিচে সঞ্চিত গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান পানির সাহায্যে দ্রবীভূত করে তোলার জন্য সেচ দেওয়া হয়। ফলে খাদ্য উপাদানের পরিশোষণ স্বাভাবিক হওয়ার ফসল ও গুণগত মান বৃদ্ধি পায়। বীজতলা চারা তোলার সময় যাতে মূলে খুব কম পরিমাণে আঘাত লাগে, সেক্ষেত্রে সেচ দেওয়া হয়। রাসায়নিক সার যাতে মাটিতে ভালোভাবে মিশে যায়, আর উদ্ভিদ সেই রাসায়নিক সার যাতে ভালোভাবে শোষণ করে নিয়ে আসতে পারে, সেজন্য এই সেচ দেওয়া হয়। মাটি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা, জমির খারত্ব দূর করা, প্রয়োজনীয় অম্লত্ব দূর করা, আর জমিতে পানির আগাছা সৃষ্টির জন্য সেক্ষেত্রেও কিন্তু আগাছা, যেসব জমিতে আগাছা হয়ে গেলে তাদেরকে পরে তুলে ফেলতে হবে। জমিতে জো অবস্থা সৃষ্টির জন্য, সবজি ফসলের গুণগত মান বৃদ্ধির জন্য সেচ দেওয়া হয়। এই যে সেচের যে বিষয়গুলি আমরা লক্ষ্য করলাম, এই লক্ষ্যগুলি রেখে বা এই উদ্দেশ্যগুলি রেখেই মূলত সেচ দেওয়া হয় ফসলের জমিতে। আমরা সেচ দেওয়ার প্রয়োজনীয়তা, অবশ্যই সেচের বেশ কিছু প্রয়োজন রয়েছে। সেচ যদি আমরা খেয়াল করি, প্রথমে মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। আমাদের গ্রীষ্মকালে বা শীতকালে, খরিফ ঋতু হোক, রবি ঋতু হোক, সব সময় কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে। এই অনিশ্চয়তা থেকেই কিন্তু মূলত সেচ দেওয়া হয়। বাংলাদেশে প্রায় 80% বৃষ্টিপাতই মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত হয়। তবে এই বৃষ্টিপাত অত্যন্ত অনিশ্চিত এবং অনিয়মিত হয়, আর এই জন্যই কিন্তু সেচ দেওয়া
বৃষ্টিপাতের অসম বন্টন, প্রতিটি জমিতে একটা নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদনের জন্য সেচের প্রয়োজন হয়। সেই দেখা যায় যে আমাদের এই অনেক সেচ উম আমরা তখনই দেই যখন অনাবৃষ্টি তৈরি হয়। আমাদের অনেক ফসল কিন্তু বৃষ্টির উপর নির্ভরশীল। যখনই বৃষ্টি হয় না তখনই এই ফসল উৎপাদনের অনুপযোগী একটা পরিবেশ তৈরি হয়। আর অতিবৃষ্টির ফলে অথবা অনাবৃষ্টির ফলে যে খরা তৈরি হয় বা ওরকম পরিবেশেই কিন্তু আ খাদ্যের অভাবে দুর্ভিক্ষ ঘটার সম্ভাবনা থাকে। তখন এই সেচের বেশি প্রয়োজন হয়। শীতকালে বৃষ্টিপাতের প্রভাব। আমাদের বাংলাদেশে শীতকালে অ্যা বৃষ্টিপাত তেমন একটা হয় না। বর্ষাকালেই অধিকাংশ বৃষ্টিপাত হয়ে থাকে। আর শীতকালে আমাদের দেশে সাধারণত বৃষ্টিপাত হয় না বিধায় একটা শুষ্ক পরিবেশ তৈরি হয়। জমির এই শুষ্ক পরিবেশ দূর করার জন্য সেচ দেওয়া হয়। মাটির পানি ক্ষমতার বিভিন্নতা। মাটির পানি যে আমরা যদি খেয়াল করি, সব রকম মাটির পানি ধারণ ক্ষমতাটা একরকম নয়। তাই মাটি ভেদে মাটির গুণাগুণ দেখে সেখানে দক্ষ কৃষকরা বুঝতে পারেন কি পরিমাণ সেচ দেওয়ার প্রয়োজন হতে পারে। সে অবস্থা প্রেক্ষাপটেই তারা সেচ দিবেন। আমরা উচ্চ ফলনশীল শস্যের চাষ উচ্চ ফলনশীল শস্যের চাষ করতে গেলে ফলন বাড়ানোর কথা চিন্তা করতে গেলে অবশ্যই সেখানে পানি সেচ দিতে হবে। তা না হলে উচ্চ ফলনশীল যেকোনো জাতের ক্ষেত্রেই তাদের প্রধান একটা উপাদান হচ্ছে পানি। আমরা যদি এরপরে খেয়াল করি, এই যে আমরা সেচ দিব সেই সেচের পানির উৎসগুলি কি? সেচের পানির উৎস ২ ধরনের হতে পারে। একটা ভূপৃষ্ঠের পানি, আরেকটা ভূগর্ভস্থ পানি। ভূপৃষ্ঠের পানি যেমন নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, ঝিল, দিঘি, সমুদ্র ও কৃত্রিম জলাধার থেকে যে পানি পাওয়া যায় তাকে ভূপৃষ্ঠস্থ পানি বলা হয়। বৃষ্টিপাতের কারণে সাধারণত এসব জলাশয়ে পানি জমা হয়। লবণাক্ততা না থাকায় উত্তর ও মধ্য অঞ্চলে এই পানি প্রচুর পরিমাণে সেচ কাজে ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা আমরা যদি চলে আসি ভূগর্ভস্থ পানি। মাটির ভিতরে যে পানি থাকে তাকে ভূগর্ভস্থ পানি বলি বা মাটির নিচে যে পানি থাকে। প্রথমত কুয়া খনন করে বা গভীর ও অগভীর নলকূপ খ দিয়ে ভূগর্ভস্থ পানি সেচের জন্য উম মাটির নিচ থেকে তুলে আনা হয়। বৃষ্টিপাত, বন্যা ইত্যাদি থেকে প্রাপ্ত যে পানি ভূগর্ভস্থ হতে মাটির নিচে ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে গিয়ে সঞ্চিত হয়, তা ভূগর্ভস্থ পানি নামে পরিচিত। প্রধানত কূপ, ইন্দারা, গভীর অগভীর নলকূপ তা দিয়ে আমরা উঠে আনি এবং জমিতে আমরা সেচ দেই। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে ভূগর্ভস্থ পানি দ্বারা শুষ্ক মৌসুমে চাষাবাদ করা হয়। নদীতে যখন পানির উচ্চতা বেশি থাকে তখন নদীর পানি ভূগর্ভে প্রবেশ করে। আর এই পানি অ্যা তখন এই ভূগর্ভস্থ পানি সৃষ্টি করে। বিভিন্ন প্রকার খনিজ লবণ এই পানিতে বিদ্যমান থাকায় ফসলের জমির জন্য এই জাতীয় পানির সেচ উত্তম। আমরা এরপরে যদি খেয়াল করি সেচের পানির গুণাগুণ। সেচ দিব নিশ্চয়ই তার গুণাগুণ আছে। সেচের পানি বেশ কিছু গুণাগুণ থাকতে হবে এবং তার বেশ কিছু কার্যকরী কাজ করে। সেচের পানিতে বিভিন্ন ধরনের দূষণকারী, অদূষণকারী পদার্থ থাকতে পারে। অদূষণকারী রাসায়নিক পদার্থের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি কার্বনেট, বাইকার্বনেট, সালফেট এগুলো থাকে। অন্যদিকে দূষণকারী পদার্থের মধ্যে আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা যেমন আর্সেনিক তো ফসলি জমির অন্যতম একটি দূষক পদার্থ, রাসায়নিক পদার্থ। তো পানির গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে ৪ টি গুণ থাকা অবশ্যই দরকার। ১ দ্রবণীয় খনিজ লবণের ঘনমাত্রা, সোডিয়ামের ম্যাগনেসিয়াম অনুপাত, বাইকার্বনেটের পরিমাণ, গৌণ পুষ্টি উপাদানসমূহ। এই গেল সেচের পানির গুণাগুণ। আমরা এরপরে লক্ষ্য করি পানি সেচ পদ্ধতি। আমাদের দেশে বিভিন্নভাবে সেচ দেওয়া হয়। এই সেচগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, একটা হতে পারে মাটির উপরে সেচ, একটা মাটির নিচে সেচ, একটা ছিটানো পদ্ধতি সেচ। আমাদের দেশে মাটির উপরে সেচটাই সবচেয়ে বেশি প্রচলিত সেচ। আমরা যদি লক্ষ্য করি এখানে মাটির উপরে সেচ আবার প্লাবন সেচ, নালা সেচ, বাঁধ সেচ, নালায় বাঁধ সৃষ্টি করে সেচ, ভেলি সেচ, বৃত্তাকার সেচ। নালা সেচ আবার ৩ ধরনের। সোজা নালা, সমচাল নালা, ঘন সন্নিবিষ্ট নালা সেচ। এই যে বিভিন্ন প্রকার সেচ রয়েছে এর মধ্যে আমরা কিছু সেচ পদ্ধতি এখন আ আমরা স্ক্রিনের ছবি সহ আমরা চেষ্টা করব বর্ণনা দেওয়ার জন্য। প্রথমটা প্লাবন সেচ। আমরা যদি লক্ষ্য করি, প্লাবন সেচ মাটির উপরে সেচের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রধান নালার সাহায্যে পানি জমির উঁচু স্থানে গিয়ে সমস্ত জমিতে বন্যার আকারে
প্রবাহিত করা হয়। এজন্য এটাকে প্লাবন সেচ বা ফ্লাড ইরিগেশন মেথড বলা হয়। জমির সমতল এবং ঈষৎ ঢালু হওয়ার কারণে পানি এক্ষেত্রে অবশ্যই জমিটা কিন্তু সমতল হওয়া লাগবে। উঁচু-নিচু হলে সেখানে সমভাবে পানি ছড়াইয়া পড়বে না। কোথাও পানি থাকবে, কোথাও পানি থাকবে না। জমিতে পানি ধরে রাখার জন্য চারদিকে আইল বেঁধে দিতে হবে। সাধারণত যেসব জমিতে শস্য ছিটিয়ে বোনা হয় এবং জমির ভূমি বেশ উম সমতল ও শুষ্ক অবস্থায় ফাটল ধরে না, এমন জমি প্লাবন সেচের জন্য সবচেয়ে বেশি উপযোগী। যেসব অঞ্চলে প্রতি বছর একই জমিতে একই শস্যের বিশেষ করে ধান চাষ করা হয়, যদি সমতল জমি হয়, মাটি শুকিয়ে গেলেও মাটির ফাটল হয় না, প্রচুর পানি সরবরাহের সুবিধা আছে, সেইসব অঞ্চলের জমিতে এ ধরনের সেচ দেওয়া হয়। আমরা ইতিমধ্যে যদি খেয়াল করি, একটি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে একদম সমতল ভূমিতে পানি বন্যার মতো করেই আ আ ছড়াইয়ে দেওয়া হচ্ছে। পানি পুরা জমিতে ভিজে যাচ্ছে। তো এই প্লাবন সেচের বেশ কিছু সুবিধা রয়েছে। আমরা সেই সুবিধা যদি লক্ষ্য করি, জমি সমতল করা ছাড়া অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করার দরকার হয় না। শুধু মই দিয়ে জমিটাকে কৃষক সমতল করে নিলেই হলো। আর অন্য কোনো পদ্ধতি যেতে হবে না। সব সহজ পদ্ধতি। এই পদ্ধতির সেচ দেওয়ার সময় পানি নিয়ন্ত্রণ করা যায়। পানিটা একটা নিয়ন্ত্রণে থাকে। আর কৃষককে খুব বেশি দক্ষ হতে হবে এই ধরনের সেচ দেওয়ার জন্য, খুব বেশি প্রয়োজন নেই। একজন অদক্ষ কৃষক অথবা আ একটি নতুন কৃষকও কিন্তু একজন সে এই পদ্ধতি সহজে সেচ দিতে পারবেন। এই পদ্ধতির সেচ দেওয়ার আমরা যদি খেয়াল করি, নালা কম লাগে। আর তার ফলে জমি নষ্ট হয় কম। জমির মধ্যে কোনো নালার দরকার হয় না। আর আমরা যদি আরেকটা খেয়াল করি, জমিতে যেকোনো আ পরিমাণ পানি ব্যবহার করা যায়। আমরা কি পরিমাণ পানি ব্যবহার করব, যেকোনো পরিমাণ চাইলে ব্যবহার করা যায়। এটা অত্যন্ত সহজ পদ্ধতি। শুধু তাই না, পানি বেশি হয়ে গেলে নিষ্কাশনও এখানে একটা সহজ পদ্ধতি। অল্প সময়ে অল্প সংখ্যক শ্রমিকের সাহায্যে অধিক পরিমাণ জমি সেচ দেওয়া যায়। জমি সমতল করা ছাড়া আর তেমন কোনো এখানে খরচের প্রয়োজন হয় না। তবে প্লাবন সেচে কিছু অসুবিধা রয়েছে। অল্প জমিতে সেচ দিতে প্রচুর পানির প্রয়োজন। এটা একটা অদক্ষ পদ্ধতি। আর জমি সমতল করা হয় বলে চাষের খরচটা একটু বেশি পড়ে। মাটি ক্ষয়ীভবনের আশঙ্কা থাকে। অসমান জমিতে এই ধরনের সেচ দেওয়া যায় না, আমি আগেই বলেছি। আর জমির সকল অংশে সমানভাবে পানি সেচ করা অনেক সময় একটু দুঃসাধ্য হয়ে পড়ে যদি জমিটা বড় হয়। আমরা এরপরে চলে যাই নালা সেচ। নালা সেচ আমরা যদি খেয়াল করি বোঝাই যাচ্ছে যেখানে নালা থাকবে। অলরেডি আমরা একটা প্রধান নালা দেখতে পাচ্ছি। জমির মাঝে দিয়ে যে নালা দিয়ে সারিবদ্ধভাবে এ জমিতে ফ ফসল লাগানো হয়েছে এবং ২ সারির মাঝখানে নালা রয়ে গেছে যেদিক দিয়ে পানি প্রবেশ করবে। পুরো জমির ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। উদ্দেশ্য হলো উদ্ভিদের সারিগুলোর মাঝে পানি সরাসরি চালনা করা, যাতে গাছের মূল পানি সহজেই শোষণ করতে পারে। আর এই প্রণালীর প্রধান নালা থেকে পানি শাখা নালায় সরবরাহ করা হয়। জমি হঠাৎ ঢালু হওয়ায় পানি সমস্ত শাখা নালার সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। সারিতে লাগানোর ফসলের ক্ষেত্রে এই প্রণালী অনুসরণ করা হয়। আর বেশি পরিমাণ পানি সরবরাহ করতে পারলে এ প্রকল্পে কয়েকটি নালায় পানি একসাথে দেওয়া যায়। এক্ষেত্রে আলু, বাঁধাকপি, আখ এরকম ধরনের ফসলের ক্ষেত্রে এই ধরনের সেচ দেওয়া হয়। আমরা যদি খেয়াল করি, এই নালার ক্ষেত্রেও আমরা যদি এই চাই যে সোজা নালায় সেচ দেওয়া যায়, অর্থাৎ সমতল ভূমিতে এই পদ্ধতি পানি সেচ করা হয় সোজা নালায়। আর সমতল নালায় করা যায়, ঢালু জমিতে এ ধরনের নালা করা যায়। আর ঢালের আড়াআড়ি নালাগুলো এভাবে তৈরি করা হয়। আর ঘন সন্নিবিষ্ট পানি সেচের ক্ষেত্রে সেখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর এদের ক্ষেত্রে খুব ঘন করে সারিতে লাগানো হয়। পাশাপাশি সারির ব্যবধানটা একটু কম থাকে এবং খুব কাছাকাছি থাকে। ভারী মাটি এ পদ্ধতিতে পানি শোষণ করতে পারে। এছাড়া শুকিয়ে গেলেও শক্ত হয় না। কিন্তু এই পদ্ধতিতে কতিপয় অসুবিধাও রয়েছে। আমরা এবার এই নালা পদ্ধতি সেচের ক্ষেত্রে সুবিধাগুলি আমরা একটু লক্ষ্য করি। পানির পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। আমি কতটুকু পানি দিব একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে সেচ করা যায়। বাষ্পীভবন বা অন্য কোনো কারণে পানির অপচয় কম হয়। নালা পানির নিষ্কাশনের নালীর রূপে কাজ করে এবং এর ফলে ফসল জলাবদ্ধতা থেকে রক্ষা পায়। সমপরিমাণ পানি দ্বারা প্লাবন সেচ অপেক্ষা বেশি জমি সেচ দেওয়া সম্ভব হয়। মাটির ক্ষয়ীভবনের সম্ভাবনা কম থাকে। জমি খুব সমতল না হলেও এই পদ্ধতিতে সেচ দেওয়া চলে।
এই পদ্ধতির জলাবদ্ধতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। গাছের স্বাভাবিক বৃদ্ধি থাকতে ফসলের গোড়ায় মাটি তুলে দিতে হয়। এতে আপনা আপনি নালা তৈরি হয়ে যায়। ফলে সেচের ব্যয় কমে আসে। এই গেল নালা সেচ পদ্ধতির কিছু উপকারিতা। এদের কিছু অপকারিতাও রয়েছে। যেমন প্লাবন সেচের তুলনায় এর খরচ একটু বেশি পড়ে। প্রতি নালায় সমপরিমাণ পানি দেওয়া সম্ভব হয় না। আগাছা পরিষ্কার করার সময় নালার মাটি ঝুরঝুরা হওয়ার ফলে এই ক্ষয়ী-ভবনের সম্ভাবনা থাকে। সেচের পানির জো অবস্থা আসলে নালা থেকে মাটি তুলে আবার ফসলের গোড়ায় তুলে দিতে হয়। সারিতে রোপণ ও গোড়ার মাটি তুলে দিতে হয়। ফলে অন্য ফসলের তুলনায় এখানে বেশি খরচের প্রয়োজন হয়। প্রত্যেক নালায় একই পরিমাণ পানি দেওয়া সম্ভব হয় না। প্রত্যেক নালার উপর ও নিচে সমভাবে সিক্ত এখানে হয় না। এই গেল নালা সেচ পদ্ধতি। আমরা এবার চলে আসি চেক ও ফাড়ো সেচ পদ্ধতি। নালা সেচের সাহায্যে আমরা একটা ছবিতে অবশ্য দেখতে পাচ্ছি। এখানে একটা প্রধান নালা দিয়ে পানি আসতেছে। জমিকে কৃষক কয়েকটা প্লটে ভাগ করেছেন। এই একটা প্লট, এই একটা প্লট, এটা। তো এই নালা দিয়ে পানি এই প্রবেশ করলো, করার পরে এটা ভরাট হয়ে গেল। এটা হওয়ার পরে এই যেখানে আইল বেঁধে দিয়েছেন, তারপরে এই প্লটে গেল। আর এই ক্ষেত্রেও আমরা যদি খেয়াল করি এইটাতে আসলো, এইটা ভেঙে এটাতে গেল। এভাবে চেক পদ্ধতি, একটা বাঁধ পদ্ধতি কাজ করে এখানে। তো নালার সাহায্যে পানি সেচ পদ্ধতি পরিবর্তিত সংস্করণ হলো এই পদ্ধতিটা। আর সমতল জমিতে পানি সেচ দেওয়া পক্ষে পদ্ধতিটা খুবই উপযোগী। আর অল্প ঢালু জমিতেও পদ্ধতিতে এই পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। এজন্য ঢালু জমিতে ঢালের লম্বালম্বি নালা না কেটে ঢালের আড়াআড়ি ভাবে কতগুলি নালা কাটা হয় আর সেই নালায় পানি সেচ করা হয়। এই পদ্ধতিতে বেশ কিছু সুবিধা রয়েছে। সেচের পানি কম প্রয়োজন হয়। পানি অপচয় কম হয়। নালা থেকে পানি বাষ্পাকরেও কম নষ্ট হয়ে থাকে। পানি মাটিতে প্রবেশ করার যথেষ্ট সুযোগ পায়। সমতল ও অল্প ঢালু জমিতে সারিতে লাগানো শস্যে পানি সেচ করা যায়। আমরা এরপরে খেয়াল করি জমির ক্ষয়ীভবন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে আসে। কিছু অসুবিধা রয়েছে। পানি সেচ করতে একটু সময় বেশি প্রয়োজন হয়। একটু শ্রমিক বেশি লাগে। খরচ একটু বাড়ে। আর বিভিন্ন নালায় সমানভাবে অনেক সময় সেচ করা যায় না। কারণ কি? এই নালা দিয়ে পানি প্রবেশ করার পর এই প্লটটা ঠিকই পানি পাচ্ছে বেশি। কিন্তু এটা যেতে একটু সময় লাগে। এইজন্য এই পদ্ধতি একটু অসুবিধা রয়েছে এরকম ধরনের। আমরা এরপরে চলে আসি বেসিন বা বৃত্তাকার সেচ পদ্ধতি। বৃত্তাকার এই প্রণালীতে গাছের গোড়ায় চারদিকে বৃত্তাকার নালা কাটিয়ে সেচ দেওয়া হয়। আমরা এই যে খেয়াল করি যে ক্যানেল থেকে পানি সাপ্লাই দিবে সেই ক্যানেল এবং এখান থেকে এই যে পানি আসতেছে এই যে গাছ রোপণ করে এবং চারপাশে বৃত্তাকার করে পানির ব্যবস্থা করা হয়েছে সেম এটাতেও যে পানি আসছে পানিটা এখানে নীল কালার করে দেখানো হয়েছে। এইজন্য এটাকে বৃত্তাকার সেচ পদ্ধতি বলা হয়। প্রথমে গাছের সারির মধ্য দিয়ে একটি নালা কাটা হয় অতঃপর ছোট শাখা নালা করা হয়। বৃত্তগুলিকে প্রধান নালার সঙ্গে যুক্ত করা হয়। আর প্রধান নালার মাধ্যমে শাখা নালা দিয়ে সমস্ত গাছে পানি দেওয়া হয়। এটা একটা খুব সুন্দর পদ্ধতি। সাধারণত আমরা বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে এ ধরনের সেচ পদ্ধতি সবচেয়ে সফল। বিশেষ করে আমের বাগানে, লিচু বাগানে, তুলার বাগানে এরকম বড় বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে অবশ্যই এই বৃত্তাকার পদ্ধতি অধিক কার্যকর। আমরা এখানে বেশ কিছু সুবিধাগুলি লক্ষ্য করব। সুন্দরভাবে প্রতিটি বৃক্ষের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি এখানে দেওয়া সম্ভব। আর মাটির অপচয় বা পানির অপচয় কম হয়। মাটির ক্ষয়ীভবনটা এখানে হ্রাস পায়। রাসায়নিক সারের তেমন একটা অপচয় হয় না। আর চাইলে কৃষক কিন্তু সেচের পানির সাথে এই সার মিশিয়ে দিতে পারে। আর সেচের জন্য পরবর্তী শ্রমের ব্যয় খুবই কম থাকে। আর এখানে আমরা যদি খেয়াল করি নালা তৈরিতে ভূমির অপচয়ও তেমন একটা হয় না। বেসিন পদ্ধতি আর কিছু অসুবিধা রয়েছে বা বৃত্তাকার নালা পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে। ১ম অবস্থায় নালা এবং আইল তৈরি করতে যথেষ্ট শ্রমসাধ্য এবং কষ্টসাধ্য হয়। একবারই কষ্ট করে করতে হয়, একটু ব্যয়ও বেশি হবে। অল্প দূরত্বে রোপণ করা আ ফসলের জন্য এই পদ্ধতি ব্যবহার করা যায় না। এক্ষেত্রে আমি আগেই বলেছি বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাছে খুব ভালো কারণ একটা বৃক্ষ থেকে আরেকটা বৃক্ষের দূরত্ব বেশ বেশি থাকে। সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশ সফল হতে পারে। কিন্তু যেসব গাছ বেশ ঘন লাগানো হয় তাদের ক্ষেত্রে এটা সফল করতে বেশ কষ্টসাধ্য হয়। প্রয়োজনীয় অনুযায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই এখানে গ্রহণ করতে হবে। বৃত্তাকার গর্ত করতে বাড়তি খরচ লাগে। সব গাছে সমানভাবে পানি দেওয়া যায় না। আমরা এগুলো বৃত্তাকার পদ্ধতি। এরপর আমরা চলে আসি আইল, বাঁধ বা আইল সেচ পদ্ধতি।
ছবিতে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি প্রধান নালা দিয়ে এই যে পানি প্রবেশ করছে, করার পরে এখানে অনেকগুলি প্লট। করার পরে আবার তার মধ্যে আরেকটা শাখা নালা। প্রতিটা শাখা নালার সাথে আবার প্লটের কানেকশন। এই যে এই খন্ড, খন্ড যে জমিকে খন্ড, খন্ড করে সেচ দেওয়া হয়। এই হলো বাঁধ বা আইল পদ্ধতি সেচ। জমিকে হলো কতগুলি ছোট, ছোট প্লটে ভাগ করা হয়। এই পদ্ধতির সুবিধাগুলি হচ্ছে যথোপযুক্তভাবে জমিতে পানি ব্যবহার করা যায়। এটি একটি দ্রুততম সেচ পদ্ধতি। আর এই প্রণালীতে পানি নিয়ন্ত্রণ করে একদম সহজ। আর এটি মাটির ক্ষয়ের সম্ভাবনা কম। এতে পানির অপচয়ও কম হয়। জলাবদ্ধতার সম্ভাবনা কম। আর উঁচু জমিতেও এই পদ্ধতিতে সেচ দেওয়া যায়। কোন সমস্যা হয় না। জমির আইল দ্বারা বিভক্তি বলে প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরিমাণ গভীরতার মাটি সিক্ত করা সম্ভব হয়। সমস্ত জমিতে আমরা যদি খেয়াল করি, সমতল করার প্রয়োজন নাও হতে পারে। কিছু অসুবিধা রয়েছে। তবে এই পদ্ধতিতে গম, সরিষা, পেঁয়াজ এসব ফসলে কিন্তু সেচ দেওয়া যায়। অসুবিধা এরকম যে জমিতে আল দিয়ে বাড়তি খরচ লাগে। এই জমিতে যে আইল করা লাগে আমরা যদি খেয়াল করি প্রতিটা প্লটের চারপাশে বাঁধ তৈরি করা। প্রতিটা প্লটের। এক্ষেত্রে একটু খরচ বেশি হয়। শ্রমিকের প্রয়োজন হয়, দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। জমিতে আল দেওয়ার ক্ষেত্রে অনেক সময় জমি নষ্ট হয়। আ সব প্লটে সমপরিমাণ পানি অনেক সময় সেচ হয় না। এই গেল বাঁধ বা আইল সেচ পদ্ধতি। আমরা এরপরে দেখি ভেলি বা প্রান্ত ফালি পদ্ধতি। এই ছবিতে আমরা যদি লক্ষ্য করি, এই যে প্রধান ড্রেন তার থেকে পানি প্রবেশ করতেছে জমিতে। জমিতে বীজ তলার মতো কতগুলি আলাদা প্লটে ভাগ করা হয়। প্লটের মাঝখানে, মাঝখানে পানি সেচের ব্যবস্থা থাকে এবং মূল জমিকে কয়েকটা এরকম ফালি খন্ডে ভাগ করা হয় এবং উভয় পাশে ১৫ সেন্টিমিটার উঁচু করে বাঁধ দেওয়া হয়। যাতে প্রধান নালার সাহায্যে ফালি খন্ডে চাষ দেওয়া যায়। তো এই ফালি খন্ডের বা ভেলির পদ্ধতির কিছু সুবিধা রয়েছে আমরা যদি খেয়াল করি। ঘনভাবে লাগানো শস্য যেমন গম, বার্লি, বাজরা, সিম এই জাতীয় ফসলের ক্ষেত্রে এই জমিতে সেচ সবচেয়ে বেশি কার্যকর। জমি ছোট, ছোট খন্ডে বিভক্ত থাকায় জমিতে সবভাবে পানি সেচ দেওয়া যায়। শুধু তাই না, একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব এই ফালি পদ্ধতিতে। পানি সেচ করতে মজুরিও কম লাগে। আর এটি পানি সেচের সাধারণ এবং সহজ একটি পদ্ধতি এবং গ্রাম্য পদ্ধতি। অনেক পুরনো পদ্ধতি। তবে বৃষ্টির পানি, অতিরিক্ত পানি প্রধান নালার সাহায্যে আবার নিষ্কাশনও সহজ হয়ে যায়। এতে কিছু অসুবিধা রয়েছে। জমিতে বাঁধ তৈরিতে মজুরি এবং খরচ বেশি লাগে। বাঁধ দেয়ার জন্য জমি নষ্ট হয়। প্রচুর পানি যোগান থাকা দরকার হয়। এই হলো আমাদের ভেলি পদ্ধতিতে। আমরা এরপরে যদি চলে যাই ছিটানো পদ্ধতি। ছিটানো পদ্ধতি আমরা চা বাগানে দেখেছিলাম। স্ট্রিট বেঙ্গলে কেউ যদি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে যাও, তাদের ভিতরে চা বাগানে পানি দেওয়ার জন্য ঠিক এরকম সেচ পদ্ধতির পানি দেওয়া হয় এবং এই মেশিনটা কিন্তু চারদিকে ঘুরে বৃষ্টির পানি যেভাবে পড়ে ঠিক এইভাবে পানি পড়তে থাকে। যদিও এটা একটা বোঝা যাচ্ছে যে আলু ক্ষেতে সেচ দেওয়ার পদ্ধতি একটি। এখানে জমি যেখানে ভাসমান এবং ভূমিক্ষয় বেশি হয় সেক্ষেত্রে পাম্পের সাহায্যে পাইপের মাধ্যমে পানি উপরে তোলা হয় এবং তুলে ফোয়ারার মতো চারদিকে বৃষ্টির মতো করে পানি দেওয়া হয়। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। সহজ পদ্ধতি বলব না, সুন্দর একটি পদ্ধতি। তো এই ছিটানো পদ্ধতিতে আমরা যদি খেয়াল করি সুবিধাগুলি এরকম। আমরা তো বলেছি চা বাগানে আমরা নিজেরাই দেখেছি বাংলাদেশ চা বাগানে আছে। আর এরকম জমিতে দেওয়া হয়। ঢালু জমিতে এটা করা সবচেয়ে ভালো। কারণ এতে ভূমিক্ষয়ের সম্ভাবনা কম থাকে। আর অন্যান্য পদ্ধতির তুলনায় এটা পানি শোষণে একটু অ অ অন্যান্য পদ্ধতিতে অসুবিধা থাকলে এই পদ্ধতিতে পানি সেচ করা একদম সহজ এবং নিয়ন্ত্রিতভাবে পানি সেচ করা যায়। আর গাছের উপরিভাগ থেকে শুরু করে গোড়া পর্যন্ত পুরো অঞ্চলেই পানি দেওয়া যায়। মাটি এবং গাছ উভয়ই পানি দ্বারা মানে ভিজে যায়। আর চারা গাছ ও লনে এই পদ্ধতি অত্যন্ত সুন্দর পদ্ধতি। আর পানি সেচের জন্য নালা তৈরি করতে হয় না। আ তার ফলে জমি নষ্ট কম। এটা একটা বড় দিক। এই পদ্ধতির জমি একদম নষ্ট হয় না বললেই চলে। কারণ নালা করতে গেলে কিন্তু অনেক সেচ। আবার এটা একটা সহজ হচ্ছে কি সহজ আছে এরকম। একবার যদি সেট করে নেওয়া যায়, অন অন্তত আ অনেক বছর ধরে এই পদ্ধতিতে চালানো যায়। একবার এটা একটু কষ্টসাধ্য হলো মানে এবং একটু আর্থিক খরচ গেলেও একবার যদি কৃষক বসায় নিতে পারেন, তার ফলন বাড়বে এবং এটা জমিতে সেচ পদ্ধতি সহজ হবে, জমির অপচয় কম হবে। অনেকগুলো সুবিধা এখানে রয়েছে। আর গরমের সময়ে গাছকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আর তুষারপাত থেকে গাছকে রক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
তুষার এলাকায় এটা করা যেতে পারে। তখন একটু অ্যা সেখানে যদি তুষার পড়ে, একটু গরম পানি দিলে তুষারগুলি আর ওইভাবে কাজ করবে না। আর ছিটানো পদ্ধতির ক্ষেত্রে একটু অসুবিধা। পাইপ বসাতে একটু খরচ পড়ে। আমি আগেই বলেছি একটু খরচ পড়বে। তাছাড়া পানি সেচের জন্য সেখানে পাম্প মেশিন দরকার হয়। জোরে বাতাস বইলে এই পদ্ধতি একটু অসুবিধা। সমভাবে চারদিকে মেশিন যখন ঘুরবে, এই অগ্রভাগে যে মেশিনটা আছে মেশিনটা কিন্তু চারদিকে ঘুরে আর পানি দেয়। এই মেশিনটা যখন ঘুরবে তখন পানি ঠিকই বের হবে, কিন্তু বাতাসের কারণে পানিগুলো একদিকে ধাবিত হবে। এঁটেল মাটিতে এই পদ্ধতি সেচ করলে পানি বাষ্প আকারে নষ্ট হয়ে যায় এবং পানি গ্রহণ করার সময় অনেক সময় পায় না। আমরা এরপরে খেয়াল করি ফোঁটা সেচ পদ্ধতি। ছবিতে দেখাই যাচ্ছে যে সারিতে এটা সম্ভবত একটি পেঁয়াজ ক্ষেত। ক্ষেতে সারিতে জ ফসল উৎপাদন করা হচ্ছে। তাদের মাঝখান দিয়ে একটি পাইপ গিয়েছে। পাইপের জায়গায়, জায়গায় ছিদ্র আছে। কৃষক চাইলে ওই ছিদ্র মুখে হয়তো কল আছে। কলটা খুলে দিলেই ফোঁটায়, ফোঁটায় পানি পড়বে। এখানে লেখাই আছে একটি সেচের নতুন একটা পদ্ধতি যেখানে পানি সেচের যোগান কম এবং পানি সেচের লবণের সমস্যা আছে। সেখানে এই পদ্ধতি করা হয়। শস্যের মূলাঞ্চলে ফোঁটার আকারে মাঝে, মাঝে পানি সেচ দেওয়া হয়। এটা একদম অ মানে সহজেই দেওয়া যায়। এখানে আমরা যদি খেয়াল করি ফোঁটা পদ্ধতির কিছু সুবিধা। বাষ্পীভবন ও চুইয়ে পানি কম নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। খারাপ পানি এই পদ্ধতিতে প্রয়োগ করেও ভালো ফলন পাওয়া যায়। আর শুষ্ক এলাকায় এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। কারণ বিশেষ করে মরুজ এলাকায় এই ধরনের সেচ খুবই কার্যকর বর্তমানে। রাসায়নিক সার দ্রবণ আকারেও এই সাথে দিয়ে দেওয়া যেতে পারে। কারণ যেহেতু পানিগুলি গাছের গোড়ায় যাচ্ছে, অন্য কোথাও নষ্ট হচ্ছে না বা অন্য কোথাও যাচ্ছে না। এটা একটা ভালো পদ্ধতি। এতে অসুবিধা হচ্ছে এরকম যে যন্ত্রপাতির একটু প্রয়োজন হয়, প্রাথমিক খরচটা বেশি হবে। আমরা ওই আগের পদ্ধতি ছিটানো পদ্ধতি বলছি যে একবার যন্ত্র সেট করে নিলে পরে কিন্তু দীর্ঘদিন এই একটা যন্ত্রের কাজ করা যেতে পারে। আর যন্ত্রপাতি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করা লাগবে। এটা একটা বিষয় পাহারা দিয়ে রাখতে হবে। কিছু জমিতে উন্মুক্ত জায়গায় থাকে, একটু চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই ফোঁটা সেচ পদ্ধতি আর ছিটানো পদ্ধতির মধ্যে আমরা যদি খেয়াল করি একটু সামান্য একটু তফাৎ আছে। যেমন জোরে বাতাস বইলে ছিটানো পদ্ধতি কিন্তু পানিটাকে স্বাভাবিকভাবে সেচ দেওয়া একটু অসুবিধা। কিন্তু আমরা যদি খেয়াল করি ফোঁটা সেচ পদ্ধতি এই ধরনের সমস্যা হয় না। আর ছিটানো পদ্ধতিতে হচ্ছে মাটিতে নির্দিষ্ট জায়গায় পানি সেচ করা যায়। আমরা যদি খেয়াল করি। আর ফোঁটা সেচ পদ্ধতি হচ্ছে মাটি এবং গাছ উভয়ের উপরেই পানি সেচ দেওয়া যায়। বাষ্পীভবন ও চুইয়ে পানি কম নষ্ট হয় বলে পানি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, পানি অপচয় কম হয়। এটা আমরা ছিটানো পদ্ধতি। আর ফোঁটা পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ায় পানি নষ্ট হয় এই প্রক্রিয়ায়। এরপরে যদি আমরা খেয়াল করি, সেচের পানি আমরা দিব। পানির কার্যকারী দিক একটু যাতে উন্নত হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। পানি সেচের কার্যকারিতা বৃদ্ধির বেশ কিছু বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন পানির অপচয় রোধে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়। জৈব পদার্থ প্রয়োগ করে সেচের পানির কার্যকারিতা সেক্ষেত্রেও বৃদ্ধি করা যায়। সময় মতো সেচ দিয়ে, পরিমাণ মতো পানি সেচ দিয়ে, ড্রেনের ডাল ঠিক মতো ও যথাসময়ে করে সেখানেও সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যেতে পারে। সারিবদ্ধভাবে ফসলের চাষ করে উপযুক্ত পদ্ধতিতে পানি সেচ। এই উপযুক্ত পদ্ধতি একটা বড় বিষয়। আমরা অনেকগুলি পদ্ধতি আলোচনা করেছি সেখানে জমি ভেদে সেখানে সেচ পদ্ধতি বের করতে হবে। ধান জমিতে যে ধরনের সেচ আমরা একটু আগে যে ফোয়ারা পদ্ধতি বলেছি, হয়তো আমরা চা বাগানে দেখেছি, আলুতে দেখেছি। সব জমিতে ফোয়ারা পদ্ধতি কার্যকর হওয়া ঠিক হবে না। অনেক ক্ষেত্রে ব্যয়বহুল হয়ে উঠতে পারে। অতএব জমি দেখেই বাছাই করতে হবে একজন কৃষককে যে ওনার জমিতে কোন সেচ দিলে তার সেচ দেওয়া পানিটা অধিক কার্যকর থাকবে এবং অধিক ফলন উঠে আসবে। পাকা নালা নির্মাণ করে সেখানে তার করা যেতে পারে। কারণ কি যদি জমির আইলের পাশে যে নালাটা পরিষ্কার প্রধান নালাটা যদি মাটির তৈরি হয়, তো পানি চলমান অবস্থায় তো মাটির নিচে কিছু পানি শোষণ হবে। যে কষ্ট করে ভূগর্ভস্থ পানি মাটির উপরে উঠানো হলো, সেই পানি আবার মাটির নিচে চুষে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি পাকা হয় তাহলে হয়তোবা যদি নালাটা পাকা হয়, তাহলে পানি মাটির নিচে শোষিত হয়ে কম যাবে। এটা একটা বিষয়। এতে পানি অপচয় কম হবে এবং কার্যকর থাকবে। সঠিকভাবে সঠিক সময়ে আইল মারতে হবে এবং সঠিক সময়ে পানি দিতে হবে। পানি আন্তর্জাতিক দিলে হবে না। সঠিক সময় দিতে হবে। বিকালে অথবা মেঘাচ্ছন্ন দিনে সেচের পানির কার্যকারিতা অনেক সময় বৃদ্ধি পায়। এগুলো সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির উপায়সমূহ।
আমরা এরপর চলে আসি বিভিন্ন ফসলে আমরা যদি খেয়াল করি, কি পরিমাণ আমরা সেচ দেই বা দিব, সেখানে ফসলের জমির প্রেক্ষাপটে ভিন্ন, ভিন্ন হতে পারে। ধানের ক্ষেত্রে আমরা এখানে ফসলের ১ম এ যদি খেয়াল করি ফসলের নাম আর ফসলের জীবনকাল যদি এখানে জন্মানোর সময় বলেছে মূলত এটা জীবনকাল। আর পানির পরিমাণ একর পার ইঞ্চি হিসাবে এখানে দেয়া আছে। আর প্রতিদিন আমরা পানির পরিমাণ একর পার ইঞ্চিতে আমরা কি পরিমাণ দিব? একর। সেখানে ধান ১২০ দিন ৪০ ইঞ্চি আর আমরা প্রতিদিন ০.৪৩ ৪-৩ ইঞ্চি। গম সেখানে আমরা পানির পরিমাণটা শুধু এখানে বলি ১৩ ইঞ্চি, গোল আলু ১৪, ভুট্টা ১৮, আখ ৫০, সরিষা ১১, বাদাম ১৫, তুলা ২৪, তামাক ৩৮ ইঞ্চি। এরকমটা আমরা বাছাই করে নেব ফসলের জমির জন্য। আমরা এবার বিভিন্ন শস্যের ক্ষেত্রে তাদের জীবনকাল এবং পানি সেচের যে বিষয় বা পরিমাণ এই নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা যদি খেয়াল করে থাকি। ধানের জাত ১ম এ আমরা আলোচনা করব। আমরা কয়েকটা ফসল এখানে দিব। ১ম এ ধান যদি আমরা খেয়াল করি, আউশ ধান যার আয়ুষ্কাল হচ্ছে ৯০ থেকে ১২০ দিন। এটি একটি ঋতু এদের প্রাক খরিফ কাল। এখানে ২ ধরনের আউশ পাওয়া যায়। একটা বোনা আউশ, একটা রোপণকৃত আউশ। বীজ বোনার সময় নিয়মিত পানি সেচ দিতে হয়। যেমন বীজ অঙ্কুরোদ্গমের পর চারার বৃদ্ধির সময় ৮ থেকে ১০ দিন পর, পর এবং ৬০ থেকে ৬৫ হেক্টর মিলিমিটার হিসেবে সেচের পানি লাগবে। ধানের শীষ আসার সময় ৪ থেকে ৫ দিন পর, পর ৫০ থেকে ৬০ হেক্টর মিলিমিটার পানি সেচ দিতে হবে। অর্থাৎ ১ হেক্টর বোনা আউশ ধানে ১০ থেকে ১২ বার পানি সেচের জন্য ৫০০ থেকে ৬০০ হেক্টর মিলিমিটার পানি লাগে। এগুলো বোনা আউশ। আমরা যদি রোপণ আউশ খেয়াল করি, রোপণকৃত আউশ, এতে পানি একটু বেশি লাগবে। কারণ কাঁদানো বীজতলায় সেখানে ৫০ থেকে ৭০ হেক্টর মিলিমিটার পানি এবং চারা রোপণের পর হাতে চারা বৃদ্ধির মানে পর হতে চারা বৃদ্ধির সময় মধ্যে ৬-৭ দিন পর, পর ৫০ থেকে ৬০ মিলিমিটার মিলিমিটার হেক্টর প্রতি পানি দিতে হবে এবং পরবর্তীকালে গাছের পরিণত ধাপে ৪ থেকে ৫ দিন পর, পর ৫০ হেক্টর মিলিমিটার পানি সেচ দিতে হবে। এজন্য মোট ৭৫০ থেকে ৮৮০ মিলিমিটার পার হেক্টর পানি প্রয়োজন। আমরা এরপরে খেয়াল করি উচ্চ ফলনশীল ৮ টি জাত যে আমন ধান, যেটা আয়ুষ্কাল ১১০ থেকে ১৩৫ দিন, খরিফ ঋতুর ফসল। এখানে সেচের পানির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে প্রতিদিনই আমন ধানে সেচ দিতে হয় না। উচ্চ ফলনশীল জাতের ধানের আমন ধানের গোড়ায় ৩০ মিলিমিটার পানি থাকা প্রয়োজন। গাছের ফুল আসার প্রয়োজন ও শীষে ফুল আসার সময় এবং শীষে দানা বাঁধার সময় ৫০ মিলিমিটার গভীর দাঁড়ানো পানি গাছের গোড়ায় থাকা দরকার পানি। দানা বাঁধার পর পানি নিষ্কাশন আবার করে দিতে হবে। দানা বাঁধার আগে সেচ দিতে হবে, দানা বাঁধার পর সেই পানি যদি জমা থাকে সেটা সেচ দিয়ে বের করে দিতে হবে। উচ্চ ফলনশীল জাত যেখানে বোরো ধান, যার আয়ুষ্কাল ১২০ থেকে ১৫০ দিন। এই ধান সেচের উপর নির্ভরশীল। ধানের বীজ অঙ্কুরোদ্গম হওয়ার ১০ দিন পর, পর শীষ আসার সময় পর্যন্ত ২০ থেকে ২৫ দিন, দানা আসার সময় ৫ থেকে ৭ দিন ধানের পানির প্রয়োজন হয়। আর বীজতলায় ৬০ থেকে ৮০ দিন হেক্টর পার মিলিমিটার এবং চারা রোপণের পর থেকে দানা বাঁধার সময় পর্যন্ত ২০ থেকে ২৫ দিন ২৫ বার সেচের জন্য ১০০০ থেকে ১৭৫০ হেক্টর পার মিলিমিটার পানির প্রয়োজন হয়। তারপর যদি সেখানে কুশি আসার সময় বা চারা বৃদ্ধির সময় ২০ থেকে ৩০ মিলিমিটার পানি সেচ দিতে দেওয়ার প্রয়োজন হয়। তারপর যদি পানি নিষ্কাশন পানি বেশি হয়ে যায়, নিষ্কাশন করাটাই ভালো। আমরা এরপরে খেয়াল করি গম। গমের আয়ুষ্কাল ৯০ থেকে ১০৫ দিন। এখানে গম চাষে ৪ থেকে ৫ বার সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। যেমন একবার শিকড় আসার সময়ে, আবার পাশকাঠি আসার সময়ে, গাঁট ছাড়ার সময়ে, ফুল আসার সময়ে, শীষে দানা বাঁধার সময়ে সেচ দিলে সবচেয়ে ভালো। পাটের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যার ১২০ দিন অ্যা আয়ুষ্কাল এবং এটি খরিফ রবি ২ ঋতুতে হতে পারে। রবি শস্যে প্রতি ১০ আমরা যদি খেয়াল করি পাট খরিফ ঋতুর একটি ফসল। মার্চ মাসে বীজ বোনার পর ১৮ থেকে ২০ দিন পর, পর ৫-৬ বার দিতে হয়। আর যদি এপ্রিল মাসে বোনা হয় তাহলে ১৮ থেকে ২০ দিন পর, পর ৪ থেকে ৫ বার সেচ দিতে হয়। আবার আমরা যদি খেয়াল করি আখ
আলু ৯০ থেকে ১২০ দিন, বীজ বোনার পর ৫ থেকে ৬ বার, বৃদ্ধির সময় ৬ থেকে ৭ দিন পর, পর ৩ বার, ৬-৭ সপ্তাহ পরে প্রতি ১০ দিন পর ৩ বার এবার সেচ দিতে হয়। আমরা আরো সেচ এগুলি জেনে নিব। আলু ছাড়াও বা এই ফসলি উদ্ভিদগুলি ছাড়াও আখ হতে পারে, সরিষা, চিনাবাদাম, ভুট্টা বা ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা সেচ পদ্ধতি জীবনকাল একটু আমরা জেনে নিব প্রয়োজনে বই থেকে। এরপরে আমরা চলে আসি বাংলাদেশে বেশ কিছু সেচ প্রকল্পের নাম। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। এটি বৃহত্তম একটি সেচ প্রকল্প যা রংপুর, দিনাজপুর এবং বগুড়া জেলায় অবস্থিত। আর মেঘনা ধনাগদা সেচ প্রকল্প চাঁদপুরে অবস্থিত। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা সেচ প্রকল্প ঢাকা এবং নারায়ণগঞ্জে অবস্থিত। গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প যেটি হচ্ছে যশোর, কুষ্টিয়ায় অবস্থিত। আমরা এবার দেখি আমাদের দেশে ব্যবহৃত বেশ কিছু সেচ যন্ত্রপাতি, দেশীয় যন্ত্রপাতিও এখানে আমাদের রয়েছে। ১ম টা সেউতি। একদম আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে এ ধরনের যন্ত্র দিয়ে সেচ দেওয়া হয়। এ ধরনের যন্ত্রপাতিগুলি দেশীয় যন্ত্রপাতি এখন বিলুপ্তির পথে বর্তমানে শক্তি চালিত যে যন্ত্রগুলি বেরিয়েছে তার কারণেই হয়তো এখনো কিছু, কিছু এলাকায় দেখা যেতে পারে। এই সেউতি এটি ত্রিকোণাকার টিন বা বাঁশ বা বেত দিয়ে তৈরি করা একটি দেশীয় যন্ত্র। এটি আমাদের দেশে ১ম সেচ যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এর কোণে ৪ টি দড়ি বাঁধা থাকে। দড়ি টেনে ২ জন লোক অ্যা জমিতে পানি দেয়। এরপরটা আমরা যদি দেখতে পাই দোন। দোন এটা লম্বা এরকম একটা ভিতরে গর্ত থাকে এবং কৃষক এই জায়গাটায় পা দিলে এটা নিচে নামে, এখান থেকে পানি এটাতে প্রবেশ করার পর এটা উঠায় দিলে আবার পরের জমিতে পানি চলে যায়। এভাবে কিন্তু একটা অ্যা ইয়া থেকে, পুকুর থেকে, খাল থেকে বা নদী থেকেও এই পদ্ধতিতে পানি সেচ দেওয়া যায় একটি ফসলি জমিতে। এরপর হচ্ছে আমরা যদি দেখি ঝাঁঝরি, ঝাঁঝরি তো হচ্ছে মানে একটি হাতের মাধ্যমে সেচ দেওয়া যে একটি উত্তম পদ্ধতির একটি সেচ পদ্ধতি এবং গাছে বিশেষ করে ফুল গাছে বা আমাদের উদ্যান তত্ত্বে অত্যন্ত ব্যবহৃত একটি সেচ যন্ত্র। এরপর আমাদের শক্তিচালিত পাম্প মেশিন আমরা যদি খেয়াল করি, এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটি গভীর নলকূপ পদ্ধতি এবং এই জমিতে সেচ দেওয়া হয়। আমরা এরপরে যদি খেয়াল করি মুটে হচ্ছে এই যে উম গবাদি পশু দিয়ে এই ধরনের সেচ দেওয়া হয়। এই যে পশুটা এভাবে ঘুরে। আর এখানে যে ছোট, ছোট কতগুলি পাত্র আছে, এই পুরা একটা বড় একটা চাকার ভিতরে নিচে পানি আছে কুয়ার পানি। যে চাকার মাধ্যমে বাহিত হয়ে, হয়ে পানি উপরে উঠে আসে এবং ইয়াতে পানি পড়ে। অ্যা মানে এই ড্রেনের মধ্যে পানি পড়ে সে পানি জমিতে চলে যায়। আরেকটা হচ্ছে পাম্প পদ্ধতি অত সুন্দর পদ্ধতি। একজন মানুষ এটাকে শুধু পায়ে চালিত। দাঁড়িয়ে, দাঁড়িয়ে পায়ের সাথে তাল মিলিয়ে অ্যা চাপলেই এর নিচ থেকে পানি উঠে আসে। এই পাম্প আর এছাড়াও আমাদের দেশে বর্তমানে আরো অনেক ধরনের অ্যা পাম্প মেশিন রয়েছে। আমরা আজকে পুরা লেকচারে যেসব বইয়ের সহযোগিতা নিয়েছি, সেই বইগুলি আমরা তালিকা দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের সকলের মঙ্গল কামনায় সবাইকে ধন্যবাদ।